আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকের পাঠ দ্বাদশ শ্রেণীর জন্য, বিষয় রসায়ন দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। এটা দ্বিতীয় লেকচার। আজকের আলোচ্য বিষয় বয়েলের সূত্র। আলোচনা করছি আমি মোহাম্মদ আসমাউল বিশ্বাস, প্রভাষক, রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। পাঠ পরিকল্পনা। আমি যেভাবে আজকে লেকচার সাজিয়েছি সেটা হলো, প্রথমে আমি আলোচনা করব বয়েলের সূত্র কি সম্পর্কিত, তারপর দেখাবো কি প্রকাশ করেন, কত সালে প্রকাশ করেন, এরপর থাকবে মূল বয়েলের সূত্র, তারপর থাকবে গাণিতিক বিশ্লেষণ, বয়েলের সূত্রের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে সেটা সম্বন্ধে আলোচনা থাকবে। এরপর থাকবে লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের ব্যাখ্যা, গ্রাফিক্যালি কীভাবে বয়েলের সূত্রকে উপস্থাপন করা যায় সে বিষয় থাকবে। তারপর থাকবে সম্ভাব্য গাণিতিক সমস্যা ও সমাধান করার কৌশল, কী ধরনের সমস্যা সাধারণত পরীক্ষায় এসে থাকে এবং সেটা সমাধান করার কৌশল নিয়ে আলোচনা করা থাকবে। তারপর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা শেষ করা হবে। দেখি প্রথমে বয়েলের সূত্র কি সম্পর্কিত। ধরি একটা পাত্রের মধ্যে গ্যাস আছে। এই গ্যাসের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন ধরনের রাশি থাকতে পারে, যেরকম এই পাত্রের মধ্যে আবদ্ধ গ্যাসগুলো পরস্পর ছোটাছুটি করে। এই ছোটাছুটি করার সময় পাত্রের গায়ে যে লম্বভাবে বল প্রয়োগ করে সেটাকে আমরা চাপ বলি। এই চাপের উপর তাপমাত্রার প্রভাব থাকতে পারে, আয়তনের প্রভাব থাকতে পারে এবং গ্যাসের পরিমাণের প্রভাব থাকতে পারে। এখন বয়েলের সূত্রে কি আলোচনা করা হয়েছে? এই চাপ, তাপমাত্রা, আয়তন, গ্যাসের পরিমাণ এর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করলে একটি অপরটি পরিবর্তিত হতে পারে বা হয়। এখন বিজ্ঞানী বয়েল উনি সম্পর্ক স্থাপন করেছেন চাপ এবং আয়তনের মধ্যে। অন্যান্য রাশি অর্থাৎ তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণকে স্থির ধরে এই চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন। অর্থাৎ উনি দেখিয়েছেন যে তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তন একে অপরের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ একটা বৃদ্ধি করলে অপরটি হ্রাস পায় নাকি বৃদ্ধি পায় সেটা স্থাপন করেছেন। দেখি কে প্রকাশ করেন বয়েলের সূত্র এবং কত সালে প্রকাশ করেন। নাম শুনে আমরা বুঝতে পেরেছি যে বিজ্ঞানী বয়েল আবিষ্কার করেন বা প্রকাশ করেন। বিজ্ঞানী বয়েলের পূর্ণ নাম হলো রবার্ট বয়েল। উনি ইংরেজ রসায়নবিদ ছিলেন। উনি সূত্রটা প্রকাশ করেন 1660 সালে। এই সূত্র প্রকাশ করার পেছনে একটা ঘটনা আছে, সেটা হলো যেহেতু সূত্রটা চাপ এবং আয়তনের সাথে সম্পর্কিত, তাই গ্যাসীয় পদার্থে তো চাপ নির্ণয় করার দরকার রয়েছে। সেক্ষেত্রে চাপ নির্ণয় করার তো যন্ত্র দরকার। বিজ্ঞানী টরিসেলি যখন ব্যারোমিটার আবিষ্কার করেন, অর্থাৎ চাপ নির্ণায়ক যন্ত্র আবিষ্কার করেন, তখন গ্যাসীয় পদার্থে চাপ নির্ণয় করা সম্ভব হয়। তখন রবার্ট বয়েল গ্যাসীয় পদার্থের চাপের সাথে আয়তনের সম্পর্ক স্থাপন করেন। এবারে দেখি মূল বয়েলের সূত্রটা। এই সূত্রটা কি? বয়েলের সূত্রে বলা হয়েছে কি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। একটু ব্যাখ্যা আকারে দেখি। সেটা হলো, তোকে বলে এসেছি একটি পাত্রের মধ্যে গ্যাসীয় পদার্থ রয়েছে যার আয়তন ধরে নিই ভি, তাপমাত্রা টি, চাপ পি এবং মূল সংখ্যা এন। সেক্ষেত্রে এখানে সূত্রে বলা আছে স্থির তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তন নির্দিষ্ট না, কিন্তু নির্দিষ্ট ভরের গ্যাস থাকবে। নির্দিষ্ট ভরের ভরটাকে এখানে গ্রাম বা কিলোগ্রাম বা অন্য কোনো এককে প্রকাশ করা হয়নি, ভরকে প্রকাশ করা হয়েছে মোলের এককে। রসায়নিক হিসাব নিকাশ সাধারণত মোলের ভিত্তিতে করা হয়। সেক্ষেত্রে তাপমাত্রা এবং মোল সংখ্যাকে স্থির ধরে তাহলে থাকে
আয়তন এবং চাপ। এই আয়তন এবং চাপ একে অপরের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখানো আছে। দেখি সূত্র আকারে কিভাবে প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকাশ করা হয়েছে ভি ব্যস্ত অনুপাতিক পি। কারণ সূত্রে কি বলা আছে সেটা হলো স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির, নির্দিষ্ট ভর অর্থাৎ গ্যাসের মোল সংখ্যা স্থির, তাহলে থাকে কি আয়তন এবং চাপ। এখন এই আয়তন এবং চাপের মধ্যে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই পি বৃদ্ধি পেলে ভি হ্রাস পাবে, পি হ্রাস পেলে ভি বৃদ্ধি পাবে। দেখি ম্যাথমেটিক্যালি দেখি কিভাবে ব্যাখ্যা করা যায়। ম্যাথমেটিক্যালি গাণিতিক বিশ্লেষণ আমরা যেটা দেখতে পারি সেটা হলো, ধরি একটা পাত্র, যে পাত্রে তাপমাত্রা টি, মোল সংখ্যা এন, একটি আবদ্ধ পাত্র যেখানে গ্যাসের চাপ P1 এবং আয়তন V1। এবং সূত্র অনুসারে কি হবে, V1 ব্যস্ত অনুপাতিক P1, যেখানে তাপ এবং মোল সংখ্যা স্থির। যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে আনুপাতিক ধ্রুবক আকারে আসবে K, তাহলে V1 = K × 1/P1। তো আর গুণন করলে দেখা যাবে P1 × V1 = K। এখন এটা শুধুমাত্র কোনো একটা গ্যাসের ক্ষেত্রে এক ক্ষেত্রে প্রযোজ্য এমন না। এখন ওই যদি গ্যাসের পরিমাণটা নির্দিষ্ট থাকে এবং তাপমাত্রা যদি স্থির থাকে, অন্য চাপের ক্ষেত্রে এই আয়তনের গুণফলও ধ্রুবক হবে। আবার বলি, যেহেতু আগের সূত্রের মধ্যে কি ছিল P1 × V1 = K, এখানেও P2 × V2 = K হবে। কেন হবে? কারণ সূত্র অনুসারে বলা আছে যেহেতু স্থির তাপমাত্রায় এবং মোল সংখ্যা কি হবে, যদি স্থির থাকে তাহলে যত ধরনের পরীক্ষা করি না কেন, যতগুলো পরীক্ষা করি না কেন, সবগুলো পরীক্ষাতেই চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হবে। সেক্ষেত্রে তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির থাকতে হবে। এর মানে কি? এর মানে হলো, যদি আমি একটা পরীক্ষা করি যেখানে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, মোল সংখ্যা 2 মোল, এখন অপর একটি পরীক্ষা করব, সে পরীক্ষায়ও তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং মোল সংখ্যা 2 মোল থাকতে হবে। সেক্ষেত্রে চাপ এবং আয়তন যদি পরিবর্তন করি, তারপরেও এদের গুণফল দ্বয় ধ্রুবক হবে, যে ধ্রুবকটা আগের ধ্রুবকের মানের সমান বা আগের ধ্রুবকটাই। তাহলে অন্যান্য সকল ক্ষেত্রেই তা একই হবে। সেটা হলো P1 × V1 = P2 × V2 = P3 × V3। অর্থাৎ n সংখ্যা, যত সংখ্যকই পরীক্ষা করি না কেন, সকল সংখ্যক পরীক্ষার মধ্যে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হবে। দেখি একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন চাপ এবং আয়তন গুণফল ধ্রুবক। ধরি 1 একক চাপ এবং 40 একক আয়তন প্রথম ক্ষেত্রে, তাদের গুণফল 40। গুড। পরের পরীক্ষায় দেখি আমরা চাপ বৃদ্ধি করলাম, তখন তাদের আয়তনটা হ্রাস পাবে, এমনভাবে হ্রাস পাবে যেন গুণফলটা ধ্রুবক হয়। তো 2 × 20 = 40। যদি চাপ আরও বৃদ্ধি করি, আয়তন আরও হ্রাস পাবে। চাপ যদি আরও বৃদ্ধি করি, আয়তন হ্রাস পাবে। অর্থাৎ কি দেখা যাচ্ছে, চাপের মান ধীরে ধীরে যতই বৃদ্ধি করি, আয়তনের মান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কিন্তু তাদের গুণফল কি থাকবে, একই থাকবে। অপরদিকে আমরা যদি অন্যভাবে বলি, যে আয়তনের মান নিচ থেকে যদি উপর দিকে যায়, 8, 10, 20, 40, অর্থাৎ আয়তনের মান ধীরে ধীরে বৃদ্ধি পেলে চাপের মান ধীরে ধীরে হ্রাস পাবে, কিন্তু তাদের গুণফল দ্বয় একই থাকবে। দেখি গ্রাফিক্যালি কিভাবে প্রেজেন্ট করা যায়। লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করি বয়েলের সূত্র। দেখি এখানে একটা চিত্রের মধ্যে 3টা লেখচিত্র দেওয়া আছে, যে চিত্রের মধ্যে প্রথমটা P ভার্সাস V এর মধ্যে, অর্থাৎ x অক্ষ বরাবর V নেওয়া হয়েছে, y অক্ষ বরাবর P নেওয়া হয়েছে, অর্থাৎ y অক্ষ বরাবর P অর্থাৎ চাপ, x অক্ষ বরাবর V অর্থাৎ আয়তন। দেখি এখানে কি ঘটেছে। বাম দিক থেকে ডান দিকে গেলে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাওয়া x অক্ষের মান বৃদ্ধি পাওয়া
এখানে ভি এর মান বৃদ্ধি পেয়েছে, ভি এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাপের মানও ধীরে ধীরে হ্রাস পেয়েছে। দেখি প্রথমে ধরি এই অবস্থানে আয়তনের মান অনেক কম কিন্তু চাপের মান অনেক বেশি, কিন্তু ধীরে ধীরে ডান দিকে গেলে কি হচ্ছে, আয়তনের মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পাত্রের আয়তন বড় হচ্ছে, চাপের মান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অর্থাৎ বয়েলের সূত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা হলো যে ব্যস্ত অনুপাত, একটা বৃদ্ধি পেলে অন্যটা হ্রাস পাবে, সেটা প্রদর্শিত হচ্ছে। এখানে যদি আমি আরেকটা লেখচিত্র দেখি, সেখানে এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে পি, ওয়াই অক্ষ বরাবর রাখা হয়েছে পিভি। এক্স অক্ষে পি এর মান যতই বৃদ্ধি পাবে পিভি এর গুণফলের মান বৃদ্ধি বা হ্রাস পাবে না, গুণফল একই থাকবে। অর্থাৎ চাপের মান বৃদ্ধি পেলেও তখন কি ঘটনা ঘটে, আয়তনের মান হ্রাস পায়, যার দরুন আয়তন এবং চাপের গুণফল একই থাকে, অর্থাৎ ওয়াই অক্ষের মান বৃদ্ধি পায় না। অর্থাৎ পি এর বৃদ্ধির সাথে সাথে পিভি এর বৃদ্ধি না হয়ে একই রেখে অর্থাৎ এক্স অক্ষে সমান্তরালে যেতে থাকে। আবার বলি কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রটা হলো একই তাপমাত্রা এবং একই মূল সংখ্যা বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে। এবং এই যে রেখাটা উপরের চিত্রের যে রেখাটা, এদের একই তাপমাত্রায় যেহেতু সংগঠিত করা হচ্ছে, একে সমষ্ণ রেখা বা সমতাপীয় রেখা বা আইসোথার্ম বলা হয়। এবার দেখি পরের চিত্রটা দেখি। পরের চিত্রে কি দেখানো আছে, এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে 1/v অর্থাৎ ভি ইনভার্স। যতই বাম দিক থেকে ডান দিকে যায় ভি ইনভার্স বা 1/v এর মান বৃদ্ধি পায়। 1/v এর মান বৃদ্ধি পাওয়া মানে কি, 1/v এর মান বৃদ্ধি পাওয়া মানে ভি এর মান হ্রাস পাওয়া, কারণ ভি আর 1/v এর সম্পর্ক বিপরীত। তাহলে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ এক্স অক্ষের মান বৃদ্ধি পেলে ভি এর মান হ্রাস পায়। তাহলে ভি এর মান হ্রাস পাওয়া মানে আয়তনের মান হ্রাস পেলে চাপের মান কি হবে, বৃদ্ধি পাবে। আয়তনের মান হ্রাস পেলে চাপের মান ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই লেখচিত্র সম্বন্ধে আরেকটু আলোচনা করি। সেটা হলো এই লেখচিত্র দেখা যাচ্ছে, এই লেখচিত্রটা মূল বিন্দুগামী কেন? কারণ দেখি আমরা সূত্রে কি দেখিয়েছি, সূত্র অনুসারে P1 = K × 1/V1 লেখা যায়। সেক্ষেত্রে P1 কে যদি আমি y ধরি, এই যে K কে আমি m বলি, 1/V1 যেটা x অক্ষ বরাবর রাখা হয়েছে তাকে যদি আমি x ধরি, তাহলে সমীকরণটা দাঁড়ায় y = mx। এখন সরল রেখার সমীকরণটা হলো y = mx + c। যদি c এর মান 0 হয়, অর্থাৎ ধ্রুবকের মান যদি 0 হয়, সরলরেখার সমীকরণ y = mx + c, এখানে c এর মান যদি 0 হয় তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে y = mx। সেই সূত্র অনুসারে তখন সেই লেখচিত্র, সেই লেখটা যায় মূল, সেই রশ্মিটা যায় মূল বিন্দুগামী। অর্থাৎ p ভার্সাস 1/v বা v ইনভার্সে যদি লেখচিত্র আঁকি তাহলে এটা মূল বিন্দু দিয়ে যাবে। তারপর দেখি এরপর আমরা গাণিতিক সমস্যার সমাধানের কৌশলটা দেখি, কিভাবে উপস্থাপন করা যায় বা কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং সেগুলো সমাধান কিভাবে করা যেতে পারে। দেখি পরীক্ষায় দেখা গেছে কি বিগত সালের বা বিভিন্ন কলেজের প্রশ্নে দেখা গেছে যে একটা তথ্য দেওয়া থাকে, উপাত্ত দেওয়া থাকে উদ্দীপকে, সেখানে পি আর ভি এর বিভিন্ন মান দেওয়া থাকে, উপরে লেখা থাকে যে স্থির তাপমাত্রায় এবং নির্দিষ্ট মোল সংখ্যা বিশিষ্ট গ্যাসের বিভিন্ন চাপের ক্ষেত্রে ভি এর মান এগুলো হলে দেখাও যে এটি বয়েলের সূত্র মেনে চলে কি চলে না। সেক্ষেত্রে করণীয় কি, এই যে বিভিন্ন চাপে বিভিন্ন আয়তন দেওয়া আছে, আমাদের কাজটা হলো তখন এই চাপ এবং আয়তনের গুণ করা, অর্থাৎ পি আর ভি এর গুণ করা। যদি পি আর ভি এর গুণ করি তাহলে একটা মান পাবো, এখানের একটা মান পাবো, এখানে একটা মান পাবো। এই মানগুলো যদি সবগুলো যদি সমান হয়, অর্থাৎ পি আর ভি এর গুণফলটা সকল ক্ষেত্রে সমান,
যদি পি আর ভি এর গুণফল সকল ক্ষেত্রে সমান হয় অর্থাৎ ধ্রুবক, আর ধ্রুবক পি আর ভি এর গুণফল ধ্রুবক মেনে চলে কোন সূত্র? বয়েলের সূত্র। তাহলে যদি উদ্দীপকের তথ্যে চাপ এবং আয়তনে গুণ করি, যদি সকল ক্ষেত্রে গুণফলের মান একই থাকে সেটা বয়েলের সূত্র মেনে চলে, আর যদি মেনে না চলে অর্থাৎ সেক্ষেত্রে হতে হবে পি আর ভি এর গুণফল সকল ক্ষেত্রে একই হবে না। আর কি ধরনের প্রশ্ন আসে? আর প্রশ্ন আসে P1 ইন্টু V1 ইকুয়াল P2 ইন্টু V2 সূত্র দ্বারা সম্পাদন করা যাবে এমন প্রশ্ন, যেখানে প্রাথমিক অবস্থার চাপের মান এবং প্রাথমিক অবস্থার আয়তনের মান দেওয়া থাকে, শেষ আয়তনের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে শেষ চাপের মান নির্ণয় করতে দেয়, যেখানে এটাও দিতে পারে যে পরিবর্তিত চাপের মান কত বা চাপের পরিবর্তন কি হলো সেটা জিজ্ঞেস করতে পারে। আমরা এরপরে দেখি কিভাবে সমাধান করা যেতে পারে। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থার যে চাপের মান এবং শেষ অবস্থার যে চাপের মান এদের একই হওয়া জরুরি। প্রাথমিক অবস্থার আয়তনের মান আয়তনে একক এবং শেষ অবস্থার আয়তনে একই হওয়া জরুরি, কিন্তু এই চাপ এবং আয়তনের একই মানদণ্ডে হওয়া জরুরি না। কথাটা জটিল মনে হচ্ছে? দেখি একটু সহজ করে বলি। এখানে চাপের একক যে মানদণ্ডে নিব, অর্থাৎ চাপের তো বিভিন্ন ধরনের মানদণ্ড থাকতে পারে, যেরকম অ্যাটমসফিয়ার, প্যাসকেল, সিজিএস একক থাকতে পারে, এসআই একক থাকতে পারে, লিটার অ্যাটমসফিয়ার একক থাকতে পারে। এখন লিটার অ্যাটমসফিয়ার এককে চাপের একক হলো অ্যাটমসফিয়ার, অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার যে মানদণ্ড সেখানে চাপের একক হলো অ্যাটমসফিয়ার। সেখানে যদি আমি P1টা অ্যাটমসফিয়ার এককে নেই তাহলে P2টাও অ্যাটমসফিয়ার এককে নিতে হবে। সেক্ষেত্রে P2টা তুমি যদি এসআই এককে অর্থাৎ প্যাসকেল নিতে চাও তাহলে অঙ্ক হবে না। অপরদিকে V1টা যদি লিটারে নাও, V2টা লিটার এককে নিতে হবে, সেক্ষেত্রে অন্য এককে নিলে হবে না। হ্যাঁ, তুমি যদি এটা করতে চাও যে চাপটা নিলে প্যাসকেল এককে, তাহলে পরিবর্তিত পরের চাপটাও প্যাসকেল এককে নিতে হবে, কিন্তু প্রথম আয়তনটা লিটারে নিলে পরের আয়তনটাও লিটার নিলে হবে। তবে তুমি যদি এইটা এসআই এককে অর্থাৎ V1টা এসআই এককে নিতে চাও, মিটার কিউব এককে নিতে চাও, তাহলে V2টাও মিটার কিউব এককে নিতে হবে। এটা বলার বিষয়, এখানে চাপের এককটা তুমি যদি এসআই এককে নাও অর্থাৎ প্যাসকেলের এককে নাও, তাহলে আয়তনটা যে লিটার না নিয়ে মিটার কিউবে অর্থাৎ এসআই এককে নিতে হবে, এটা জরুরি না। কারণ কি? কারণ তুমি এই লিটারকে যে মান দ্বারা গুণ করে বা ভাগ করে, তুমি যে মান দ্বারা গুণ করে ভাগ করে তুমি মিটার কিউবে নিতে চাইবে, সেই এ পাশেও তো একই মান দ্বারা গুণ করে মিটার কিউবে নিতে চাইবে, সুতরাং দুই পাশের মান তো কেটে যাবে। সুতরাং এটা কোনো প্রয়োজন হয় না যে দুইটাই একই মানদণ্ডে নিতে হবে। যাই হোক, একটা প্রশ্ন দেখি, কোনো প্রশ্ন সমাধান একটা প্রশ্নের মাধ্যমে দেখি। ধরি স্থির তাপমাত্রায় ও 100 প্যাসকেল চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 3.15 লিটার, ওই গ্যাসের আয়তন 1.26 লিটার করা হলে চাপের কি পরিবর্তন হবে? আবার বলি, আমরা যেহেতু বয়েলের সূত্রের মাধ্যমে অঙ্ক সমাধান করব, তাহলে বয়েলের সূত্র অবশ্যই স্থির তাপমাত্রায় হতে হবে এবং নির্দিষ্ট ভরে গ্যাস হতে হবে। প্রথম অবস্থায় গ্যাসের চাপ হলো 100 প্যাসকেল, গ্যাসের আয়তন হলো 3.15 লিটার। ওই গ্যাসের আয়তনটা কি করা হচ্ছে? সংকুচিত করা হচ্ছে, অর্থাৎ 1.26 লিটারে আনা হচ্ছে। প্রশ্ন হলো যে 1.26 লিটারে আনলে চাপের কি পরিবর্তন হবে। দেখি কিভাবে করতে হবে। আমরা জানি বয়েলের সূত্র অনুসারে P1 ইন্টু V1 ইজ ইকুয়াল টু P2 ইন্টু V2। প্রাথমিক অবস্থায় চাপের মান কি দেওয়া আছে? 100 প্যাসকেল, আয়তন 3.15 লিটার। শেষ অবস্থায় চাপ P2 আমাদের নির্ণয় করতে হবে, শেষ অবস্থায় আয়তন V2 হলো 1.26 লিটার। এখানে পরিবর্তিত চাপের মান নির্ণয় করতে হবে। দেখো তো এখানে চাপের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন লেখা হয়েছে।
যাই হোক, চাপের পরিবর্তন নির্ণয় করতে হবে। এখন দেখি, প্রাথমিক অবস্থায় চাপটা ছিল P1 100 প্যাসকেল, আয়তন হলো 3.15 লিটার। এই 3.15 লিটার এটা হলো এসআই এক ইউনিটে না, কিন্তু এটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, এটা এসআই ইউনিটে। আর এটা এই পরিবর্তিত পরের আয়তন, এটা লিটার ইউনিটে। যেহেতু দুইটাই লিটার ইউনিটে আছে, এটা পরিবর্তন করার দরকার নেই। আর যেহেতু এটা এসআই এককে আছে, সুতরাং আমাদের হিসেব করা যে চাপের মানটাও এসআই এককে নির্ণীত হবে। এবার দেখি, আমাদের হিসেব করা যে চাপের মানটা হলো 250 প্যাসকেল। শুরুটা কত ছিল? 100 প্যাসকেল। পার্থক্য কত? 151 প্যাসকেল। মানটা পজিটিভ, শেষ চাপ থেকে আদি চাপ বিয়োগ করা হয়েছে, পজিটিভ মান হয়েছে, সুতরাং চাপের মান বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পেল? 100 প্যাসকেল, 150 প্যাসকেল। এখন কথা হলো যে যে পরীক্ষার হলের থেকেই বোঝা যায় যে অঙ্ক আমার হলো কি হলো না। এখানে প্রাথমিক অবস্থায় যখন আয়তন ছিল 3.15 লিটার, তখন চাপ ছিল 100 প্যাসকেল। যখন আয়তন সংকুচিত করা হয়েছে, তখন চাপের মান বৃদ্ধি পেয়েছে। আয়তন কমালে চাপের মান বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তুমি যদি পরীক্ষার হলে অঙ্ক করে দেখো যে পরিবর্তিত পরের চাপটা 100 প্যাসকেল না হয়ে, 100 প্যাসকেল থেকে বেশি না হয়ে 100 প্যাসকেলের কম হয়েছে, তার মানে বোঝাই যাবে যে আয়তন সংকুচিত করে তো চাপ বৃদ্ধি পাবে, কিন্তু চাপ তো বৃদ্ধি পায়নি, তার মানে নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। যাই হোক, উত্তরটা হলো সুতরাং চাপ 150 প্যাসকেল বৃদ্ধি পাবে। এভাবে অঙ্কের সমাধান করা যায়। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, শুভকামনা। স্টে সেফ।